আপসীন বেগম জিয়ার মহাপ্রয়াণের শোকে স্তব্ধ পুরো দেশ। রাষ্ট্রীয় মর্যাদায় স্বামী জিয়াউর রহমানের কবরের পাশেই হবে দাফন। জানাজায় অংশ নিতে সংসদ ভবন এলাকায় আসছেন বিএনপি নেতা কর্মীরা। আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া তিনি ছিলেন আমাদের ঐক্যের প্রতীক। দেশ যে রত্নটা হারিয়েছে এটা শুধু দেশের মানুষই নয়, সারা বিশ্বের মানুষই আজ মর্মাহত। আজকে আমরা যে ঢাকা শহরে আসছি বেদনা বিভোর মন নিয়ে। আমাদের প্রিয় নেত্রী হারিয়েছি, আমরা পুরো জাতি শোকাহত। দেশের প্রথম নারী প্রধানমন্ত্রীর মৃত্যুতে 3 দিনের রাষ্ট্রীয় শোক, আজ সাধারণ ছুটি। জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে তার অসামান্য ভূমিকা ইতিহাসে অম্লান হয়ে থাকবে। দেখছিলেন প্রধান শিরোনাম। বিএনপি চেয়ারপারসন ও দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সারা দেশে নেমে এসেছে শোকের ছায়া। তৃণমূল থেকে কেন্দ্র, শহর থেকে গ্রাম, সাধারণ মানুষ থেকে শুরু করে রাজনৈতিক সর্বস্তরেই বিষাদের সুর। দুপুর 2টায় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আপসহীন বিএনপি নেত্রীর নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। পরে দুপুর 3:30টায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধির পাশে চিরনিদ্রায় শায়িত হবেন বেগম খালেদা জিয়া। এই মুহূর্তে এভারকেয়ার হাসপাতালে আছেন সহকর্মী সানভিন রূপল, সরাসরি যাচ্ছে তার কাছে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে আসলে শেষ বিদায় জানানোর যে আনুষ্ঠানিক প্রক্রিয়া সেটি এভারকেয়ার হসপিটালে চলছে। কিছুক্ষণ আগেই ঠিক এই সড়কটি দিয়ে এভারকেয়ারের প্রধান যে গেটটি রয়েছে সেই গেট দিয়ে আমরা একটি লাশবাহী যে গাড়ি সেটি ঢুকতে দেখেছি। হয়তোবা আনুমানিক আধা ঘন্টা বা তারও একটু বেশি সময় হতে পারে, এর মধ্যেই আসলে তাকে বের করা হবে এবং সেই লাশবাহী গাড়িটি ঠিক এই সড়ক দিয়েই তিনি চলে যাবেন তার গুলশানের যে বাসভবন ফিরোজায়, যিনি দীর্ঘ প্রায় 1.5 দশক সেখানে অবস্থান করেছিলেন। সেখানে পরিবারের সদস্যদের শ্রদ্ধা নিবেদন শেষে তাকে নেওয়া হবে রাজধানীর যে জাতীয় সংসদ ভবন রয়েছে সেই সংসদ ভবন এলাকার দক্ষিণ প্লাজা এবং একইভাবে মানিক মিয়া এভিনিউ এলাকার যে পুরোটা এলাকা সেখানে তার জানাজা অনুষ্ঠিত হবে। ইতিমধ্যেই গতকালকে দলের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে যে বেগম খালেদা জিয়ার জানাজা পড়াবেন জাতীয় বাইতুল মোকাররম মসজিদের খতিব এবং একই সাথে এই যে পুরো প্রোগ্রাম সেটি সঞ্চালনা করবেন জাতীয় স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। এবং পরবর্তীতে সেখানে জানাজা শেষ করে আনুষ্ঠানিক যে রাষ্ট্রীয়ভাবে তাকে সম্মাননা এবং দলীয়ভাবে তাকে সম্মাননা সেটি করার পর তাকে সমাহিত করা হবে তার স্বামী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে কবর রয়েছে তারই ঠিক পাশে। ইতিমধ্যে সেখানে কবরও প্রস্তুত হয়ে গেছে এবং বলা যায় যে তাকে দাফন করার যে আনুষ্ঠানিক প্রক্রিয়া সেটি কিন্তু সকাল থেকেই শুরু হয়েছে এবং সেভাবেই চলছে। এভারকেয়ারের সামনে আমি এই মুহূর্তে রয়েছি, নিশ্চয়ই আমার ফ্রেমে আপনারা দেখতে পাচ্ছেন যে অসংখ্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এখানে উপস্থিত হয়েছেন। বিশেষ করে সকালে কিছুটা কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে কিন্তু সেই সংখ্যাটা আরো বাড়ানো হয়েছে। বিশেষ করে পুলিশ, র্যাব, বিজিবি সহ অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনী এবং একই সাথে তার যে এসএসএফ সদস্য এবং সেনাবাহিনীর যে সদস্যরা রয়েছেন তারাও কিন্তু এখানে উপস্থিত হয়েছেন এবং একদম শেষ পর্যায়ে তাকে নিয়ে যাওয়ার যে প্রস্তুতি সেটি চলছে। আমার ক্যামেরায় আপনাদের একটুখানি দেখানোর চেষ্টা করি, আমার সহকর্মী একটু দেখাচ্ছেন আপনাদের। এই যে একটি সুতা রশি দেখছেন, এটিতে ব্যারিকেড দেওয়ার যে চেষ্টা, অর্থাৎ সেই গাড়ির কাছাকাছি যেন কেউ না চলে আসে সেই প্রস্তুতি এখানে চলছে এবং এটি শেষ হলেই হয়তোবা কোনো ক্লিয়ারেন্স পেলেই এখান থেকে তার মরদেহটি নিয়ে যাওয়া হবে গুলশানের ফিরোজার বাসার উদ্দেশ্যে। গতকালকে এই যে সংবাদটি আসলে প্রকাশিত হয়, অর্থাৎ 3 বারের সাবেক প্রধানমন্ত্রী মহিয়সী সেই নারী, গণতন্ত্রের অগ্রযাত্রায় যিনি অগ্রণী ভূমিকা পালন করেছেন সারা জীবন, তার এই মৃত্যু সংবাদ যখন ভোরবেলায় আসলে বিএনপি নেতা সহ সারা দেশেই গণমাধ্যমে প্রকাশিত হয়, তারপর থেকেই কিন্তু বিএনপি নেতাকর্মীদের যে শোক সেই প্রতিচ্ছবি মানুষ তাদের চোখে মুখে আমরা লক্ষ্য করেছি। একই সাথে ভোরবেলা যে এরকম একটি সংবাদ তারা শুনবেন এটি কিন্তু কখনোই তাদের প্রত্যাশিত ছিলই না। তারা বলছেন যে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মৃত্যুর পর যিনি একদম গৃহিণী থেকে সরাসরি রাজনীতির মাঠে প্রবেশ করেছিলেন এবং সেখান থেকে তিনি রাজনীতির একটি বড় অংশ, অর্থাৎ বিএনপির মতো একটি বড় দলকে যিনি নেতৃত্ব দিয়েছেন, তার বলিষ্ঠ নেতৃত্বে তিনি কিন্তু
তিনবার প্রধানমন্ত্রী হয়েছেন এবং তার বলিষ্ঠ নেতৃত্বের কারণেই দেশের যে উন্নয়নের অগ্রগতি সেটি কিন্তু প্রকাশিত হয়েছে। এবং এই যে বেগম খালেদা জিয়ার প্রতি যে মানুষের ভালোবাসা, এই ভালোবাসা সৃষ্টির কারণে কিন্তু এটি। এবং নেতাকর্মীদের মুখ থেকে এখন পর্যন্ত শোনা যাচ্ছে যে তিনি যতদিন পর্যন্ত ক্ষমতায় ছিলেন এবং ক্ষমতার বাইরেও যতদিন ছিলেন, তিনি প্রত্যেকটি সময় অর্থাৎ সারা জীবন কিন্তু দেশকে নিয়ে, দেশের মানুষকে নিয়ে এবং দেশকে কিভাবে এগিয়ে নেওয়া যায়, দেশের গণতন্ত্র যখন বাকরুদ্ধ হয়ে গেছিল তখনও কিন্তু তিনি গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য তার নেতৃত্বে তিনি বিভিন্ন সভা সমাবেশ এবং কর্মসূচি করেছেন। এবং তারই ফলশ্রুতিতে আমরা দেখেছি যে বিভিন্ন ধরনের কর্মসূচির অংশ হিসেবে আমরা দেখেছি গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হওয়ার যে রূপরেখা সেটি তৈরি হয়েছে। অর্থাৎ আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগে তার মতো একজন বলিষ্ঠ নেত্রীর মৃত্যু আসলে কোনোভাবেই বিএনপি নেতাকর্মীরা মেনে নিতে পারছেন না। তারপরেও বলছেন যে এই যে শোক যেটি প্রত্যেকটি মানুষের মনে হৃদয়ে গেঁথে গেছে, এই শোককে তারা শক্তিতে রূপান্তর করতে চান এবং আগামীর যে নির্বাচন সেটি তারই পুত্র তারেক রহমানের নেতৃত্বে সেই রূপরেখার বাস্তবায়ন হবে এবং সেই শোককে শক্তিতে রূপান্তর করে আরো বেশি এগিয়ে যাবে দেশ, এমনটি প্রত্যাশা তাদের নেতাকর্মীদের। সব মিলিয়ে আমরা গণমাধ্যম কর্মীরাও এখানে সকাল থেকে অপেক্ষা করছি যে আসলে কখন তাকে নিয়ে যাওয়া হবে। যদিও আনুষ্ঠানিকভাবে বলা হয়েছে যে 8টার কিছু পরে এভারকেয়ার হসপিটাল থেকে তাকে নিয়ে যাওয়া হবে সরাসরি তার ফিরোজার যে বাসা, দীর্ঘদিন তিনি যেখানে অপেক্ষা বা বসবাস করেছেন সেখানে, এবং সেখানে পারিবারিকভাবে শ্রদ্ধা নিবেদন শেষে তাকে দাফন করা হবে। তাকে নিয়ে যাওয়া হবে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় এবং সেখানে একটি বড় জনসমাগম হওয়ার যে প্রক্রিয়া সেটি কিন্তু আমরা দেখেছি। কারণ ভোরবেলা যখন আমরা আসি তখনই দেখেছি যে দেশের বিভিন্ন প্রান্ত থেকে তার যে ভক্তবৃন্দ, তার যে ভালোবাসার কর্মী সমর্থক রয়েছেন তারা কিন্তু আসতে শুরু করেছেন। এবং সামাজিক যোগাযোগ মাধ্যমেও, গণমাধ্যমে আমরা দেখেছি যে বিভিন্ন জেলা, উপজেলা, এমনকি ওয়ার্ড থেকে গাড়িতে করে, ট্রেনে করে অনেক নেতাকর্মী তারা এই জাতীয় সংসদ ভবনে শুধুমাত্র এই মহিয়সী নারীর জানাজায় অংশগ্রহণের জন্য এখানে উপস্থিত হওয়ার যে প্রক্রিয়া সেটি তাদের রয়েছে। তো এখানে নিরাপত্তা আরো বেশি বাড়ানো হয়েছে। গণমাধ্যম কর্মীদেরও আসলে খুব একটা বেশি সামনে যেতে দেওয়া হচ্ছে না, কেননা আপনি জানেন যে যখনই আসলে এই মৃত্যুর সংবাদটি গণমাধ্যমে প্রকাশিত হয় তারপরেই নেতাকর্মীদের যে অবস্থান, অর্থাৎ এভারকেয়ার হসপিটালের সামনে তাদের যে অবস্থান ছিল সেটি অনেক বেশি হয়ে গেছিল, যার পরে নিরাপত্তা আরো বেশি বাড়ানো হয় এবং আজকে সকাল থেকেই নিরাপত্তার যে ব্যাপারটি সেটি আরো বেশি বাড়ানো হয়েছে। এবং যে রাস্তাটি, যে সড়কটি দিয়ে তাকে নিয়ে যাওয়া হবে, আমি এই সড়কটি দেখাতে চাই। এই সড়কটি কিন্তু প্রায় অনেকটাই ফাঁকা করে দেওয়া হয়েছে। হয়তোবা 8:30টার কিছু পর তাকে এই সড়কটি দিয়েই নিয়ে যাওয়া হবে। আমার ফ্রেমে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে সড়কটি দিয়ে তাকে নিয়ে যাওয়া হবে। এক প্রান্ত বন্ধ করে দেওয়া হয়েছে এবং আরেক প্রান্তে কিছু অল্প গাড়ি চললেও রিক্সা বা জনসাধারণের প্রবেশের যে ব্যাপারটা সেটি কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে এবং নিরবিচ্ছিন্নভাবে এই যে লাশবাহী গাড়ির বহর সেটি যাবে এটি নিশ্চিত করা হয়েছে। এবং প্রত্যেকটি মোড়ে মোড়ে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উপস্থিতি আমরা আসার সময় যেরকম দেখেছি, পাশাপাশি এখনো আমাদের ফ্রেমে আপনারা দেখতে পাচ্ছেন। তো বেগম খালেদা জিয়ার এই বর্ণাঢ্য রাজনৈতিক ক্যারিয়ারে তিনি কিন্তু সবসময় দেশের কথা ভেবেছেন, দেশের মানুষের কথা ভেবেছেন। বিশেষ করে গণতন্ত্রের অগ্রযাত্রাকে এগিয়ে নেওয়ার তার যে চেষ্টা ছিল সেটি কিন্তু তিনি মৃত্যুর আগ পর্যন্ত করে গিয়েছেন। আপনারা জানেন যে বিগত এই গণতন্ত্র পুনরুদ্ধার এবং গণতন্ত্রের অগ্রযাত্রাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তাকে নির্যাতিত হতে হয়েছে। তিনি শেষ দিনগুলোতে তিনি কারাবাসী হয়েছেন এবং তাকে বেশ কিছুদিন কারাগারে থাকতে হয়েছে এবং তিনি অসুস্থ হওয়ার পরেও তাকে কিন্তু চিকিৎসার জন্য দেশের বাহিরে নিয়ে যাওয়ার যে ব্যাপারগুলো ছিল সেটিও কিন্তু করা হয়নি। এত নির্মমতা, নির্যাতন, তারপরেও কিন্তু গণতন্ত্রের পথ থেকে কিন্তু তিনি পিছপা হননি, যার কারণেই তিনি গণতন্ত্র পুনরুদ্ধারের আপসহীন নেত্রী হয়ে ওঠেন।
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার একটি কথা আসলে সবার মুখে আমরা শুনতে পাই যে তিনি বলেছিলেন যে দেশের বাহিরে আসলে তার কোনো ঠিকানা নেই, যার একটাই ঠিকানা সেটি হচ্ছে বাংলাদেশ। সেই বাংলাদেশের মাটি, বাংলাদেশের মানুষকে আঁকড়ে ধরেই তিনি এতদিন পর্যন্ত তিনি জীবিত ছিলেন। এবং গতকালকে যখন তার মৃত্যু হয় তারপরেই দেখেছি তার প্রতি যে মানুষের ভালোবাসা, শুধু বিএনপি বা তার অঙ্গ সংগঠনের নেতাকর্মী নয়, তার প্রতি মানুষের যে ভালোবাসার বহিঃপ্রকাশ সেটি আমরা গতকালও দেখেছি যখন এই মৃত্যু সংবাদটি প্রকাশিত হয় বা গণমাধ্যমে ছড়িয়ে পড়ে। এবং দেশের প্রত্যেকটি প্রান্তে প্রান্তে কিন্তু মানুষের যে ভালোবাসার বহিঃপ্রকাশ সেটি আমরা দেখেছি। তো তার মৃত্যুর এই কর্মসূচিটি দলীয়ভাবেও যেরকম কর্মসূচি দেওয়া হয়েছে, পাশাপাশি সরকারি ভাবেও কিন্তু এটি, অর্থাৎ সাবেক এই প্রধানমন্ত্রী মহিয়সী নারীর বেগম খালেদা জিয়ার মৃত্যুকে কেন্দ্র করে আজকে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে এবং একইভাবে 3 দিন শোক প্রকাশ করা হয়েছে রাষ্ট্রীয়ভাবেই। একই সাথে দলীয়ভাবেও কর্মসূচি গ্রহণ করা হয়েছে। নিশ্চয়ই জানেন যে গতকালকে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি আনুষ্ঠানিকভাবে দলের যে কর্মসূচি সেটি ঘোষণা করেন এবং তিনি বলেন যে আগামী, অর্থাৎ গতকালকে থেকে 7 দিন পর্যন্ত দেশের কার্যালয়গুলো রয়েছে, সেই প্রত্যেকটি কার্যালয়ে কালো পতাকা থাকবে এবং আরো বেশ কিছু কর্মসূচি দেওয়া হয়েছে। তবে এখানে যেরকম নেতাকর্মী অবস্থান করছেন, একই অবস্থা বেগম খালেদা জিয়াকে যখন এখান থেকে বের করা হবে তখন তাকে নিয়ে যাওয়া হবে তার দীর্ঘদিনের, অর্থাৎ প্রায় 1.5 দশক ধরে যেখানে তিনি বসবাস করেছেন সেখানে, অর্থাৎ তার গুলশানের বাসায় ফিরোজায়। সেখানে রয়েছেন আমাদের আরেক সহকর্মী মুরসালিন জুনাইদ। আমরা তার কাছ থেকে সেখানকার অবস্থা একটু জানতে চাই। বিএনপি চেয়ারপারসন এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার যে শেষ যাত্রার যে প্রস্তুতি, সেই প্রস্তুতির একটি বড় অংশ হচ্ছে এভারকেয়ার হাসপাতাল থেকে গুলশানে তার যে বাসভবন, দীর্ঘ 15 বছর তিনি এখানে অবস্থান করেছিলেন, ফিরোজা, এখানে তাকে নিয়ে আসা হবে এবং তাকে এখানে নিয়ে আসার যে সার্বিক প্রস্তুতি, তার বাসভবনকে কেন্দ্র করে যেই এলাকাগুলোর তার বাসভবনের ঠিক পাশেই তার ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের যে বাসাটি, তার সামনে পরিবারের যে স্বজনরা রয়েছেন, নিকট আত্মীয় যারা রয়েছেন, তারা এই জায়গাটিতে কিন্তু সকাল থেকেই আসছেন। আমরা দেখছি আইন শৃঙ্খলা বাহিনী এবং বেগম খালেদা জিয়া যেহেতু রাষ্ট্রের সর্বোচ্চ বিশেষ নাগরিকের সুবিধা তিনি পেয়েছিলেন, সেই সুবিধা হিসেবে যে রাষ্ট্রীয় মর্যাদায় তার যে মরদেহ বহনকারী যে গাড়ি বহর যেটি থাকবে, সেইটি যেভাবে এখানে যাত্রাপথ নির্ধারিত হয়েছে, সেই যাত্রাপথের নির্বিঘ্নতা, নিরবচ্ছিন্নতা এবং আইন পরিস্থিতি নিরাপদ অবস্থায় রাখার জন্য রাষ্ট্রের যে বাহিনীগুলো রয়েছে, এসএসএফ, সেনাবাহিনী, পুলিশ, সবাই কিন্তু এই ফিরোজার যে এলাকাটি রয়েছে এই জায়গাটিতে তারা ধীরে ধীরেই কিন্তু তাদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করছেন এবং এই এলাকাটিকে কেন্দ্র করে ইতিমধ্যেই গুলশান 2 থেকে এই ফিরোজা অভিমুখী যে সড়ক, তার এক পাশ বন্ধ করে দেওয়া হয়েছে। বন্ধ রয়েছে গুলশানের যে সেন্ট্রাল মসজিদটি রয়েছে, সেই গুলশান মসজিদ থেকে এই ফিরোজার দিকে অভিমুখী যে সড়ক সেটিও কিন্তু বন্ধ রয়েছে। পাশাপাশি সেনাবাহিনী সদস্যরা মোতায়েন আছেন র্যাব এবং পুলিশের যে সদস্য, তারাও কিন্তু এই জায়গাটিতে মোতায়েন আছেন। সার্বিকভাবে এই জায়গাটির যে এখন পর্যন্ত যে প্রস্তুতি আমরা দেখতে পাচ্ছি, মোটামুটিভাবেই বোঝাই যাচ্ছে যে বেগম খালেদা জিয়ার মরদেহ নিয়ে এই ফিরোজা যে আনা হবে, সেই আনার সার্বিক যেই প্রস্তুতিটি সেটি ভালোভাবেই গ্রহণ করা হয়েছে। ইতিমধ্যেই অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে কিন্তু বলা হয়েছে যে এই তাকে বহনকারী যেই গাড়ি বহরগুলো থাকবে এটি সম্পূর্ণভাবে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় এবং যে বাহিনীগুলো রয়েছে 10,000 সদস্য কিন্তু মোতায়েন থাকবে তার এই বহরকে কেন্দ্র করে। সেই পরিস্থিতি কিন্তু সকাল থেকেই ধীরে ধীরে যত বেলা বাড়ছে, ভোর থেকে
থেকেই এই জায়গাটিতে পুলিশ, র্যাব, সেনাবাহিনী, এসএসএফ এর সদস্য তাদের সবাইকেই কিন্তু এই এলাকাটিতে দেখা গেছে। পাশাপাশি তার যে চেয়ারপারসন সিকিউরিটি ফোর্স সিএসএফ তাদেরকেও কিন্তু তৎপর থাকতে দেখা গিয়েছে। সার্বিকভাবে যে এই বিষয়টি বলা যায় যে 2010-এর নভেম্বরে ক্যান্টনমেন্টের মইনুল রোডের বাসভবন থেকে উচ্ছেদ হওয়ার পর এই যে ফিরোজা বাসভবনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এখানেই তিনি থাকতেন। দীর্ঘ 15 বছর তিনি এই বাসভবনটিতে অবস্থান করেছেন এবং এই জায়গাটি থেকেই তিনি তার যে রাজনৈতিক জীবন পরবর্তীতে যে বিরোধী দলের অবস্থান এবং অন্যান্য যে কর্মসূচি সেটি তিনি পরিচালিত করেছেন। এখান থেকেই তিনি আদালতগুলোতে গিয়েছিলেন এবং এরপরে তিনি এসেছিলেন, তাকে এখান থেকেই নিয়ে যাওয়া হয়েছিল জেল হাজতে। সার্বিকভাবে এই যে ফিরোজার সামনে এখনকার যে পরিস্থিতি সেটি জেনে নিয়ে এখন আমরা মানিক মিয়া অ্যাভিনিউতে আমাদের সহকর্মী আহমেদ সালেহিন আছে, সেখানে জানাজার যে প্রস্তুতিগুলো সেটি জেনে নিব। জিয়া, যিনি গতকাল ভোর 6টায় তিনি ইন্তেকাল করেছেন এবং তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে আজকে মানিক মিয়া এভিনিউ অর্থাৎ সংসদ ভবনের দক্ষিণ দিকে যে রাস্তাটিতে রয়েছে এবং যে মাঠগুলি রয়েছে অর্থাৎ সংসদ ভবনের দক্ষিণ প্লাজার এই অংশটি জুড়েই তার জানাজা অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে আমরা দেখেছি ফজরের নামাজের পর থেকেই এখানে লোকে লোকারণ্য হচ্ছেন। এখানে আমার পেছনে অনেক মানুষ এখানে তারা আসছেন, আপনারা দেখতে পাচ্ছেন, এবং একই সঙ্গে আশপাশের এলাকা থেকেও কিন্তু অনেক মানুষ এসেছেন। এছাড়া দেশের ঢাকার বাইরে থেকে হাজার হাজার নেতাকর্মী তারা আসছেন তাদের শেষ নেত্রীকে বিদায় জানানোর জন্য এবং তার নামাজে জানাজা অনুষ্ঠিত হওয়ার জন্য তারা এখানে আসছেন। আমরা ইতিমধ্যে দেখছি, দূর থেকে দেখতে পাচ্ছেন যে প্রচুর সংখ্যক মানুষ এই মানিক মিয়া এভিনিউ এলাকায়, সংসদ ভবন এলাকায় তারা জড়ো হচ্ছেন। যদিও এখন বেশ সকাল, দুপুর 2টায় এখানে নামাজে জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে, কিন্তু তার আগেই এই মানিক মিয়া এভিনিউতে মানুষজন আসা শুরু করেছেন। তারা তাদের নেত্রীর জানাজার জন্য তারা এখানে এসেছেন। শুধু বিএনপির নেতাকর্মী বা সমর্থকরাই নয়, এখানে আসছেন সাধারণ মানুষরাও কিন্তু আসছেন যে গণতন্ত্রের নেত্রী, স্বাধীনতা সার্বভৌমত্বের নেত্রী, তিনি এখানে তাকে আজকে জানাজা অনুষ্ঠিত হবে এবং জানাজার পরে শেরেবাংলা নগরে জিয়া উদ্যানে যেখানে তার স্বামী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধি রয়েছে তার পাশেই তাকে দাফন করা হবে এবং সেই কারণেই মূলত এই এলাকা জুড়ে মানুষের ঢল নামছে। আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি যে প্রচুর সংখ্যক মানুষ তারা মানিক মিয়া এলাকা দিয়ে সামনের দিকে এগোচ্ছেন এবং এই মরদেহ অর্থাৎ বেগম জিয়ার মরদেহটি এই মানিক মিয়া এভিনিউর পশ্চিম দিকের একদম রাস্তার শেষ মাথায় ওখানে একটি মঞ্চ করা হয়েছে, যে মঞ্চের সামনে তাকে রাখা হবে এবং তার নামাজে জানাজা সেখান থেকে অনুষ্ঠিত হবে এবং এখানে আশা করা হচ্ছে যে কয়েক লাখ মানুষ এই এলাকায় জড়ো হবেন এবং এখানে নামাজে জানাজা অংশ নেবেন। আপনারা জানেন যে দীর্ঘদিন যাবৎ তিনি অসুস্থ ছিলেন বেগম জিয়া এবং সবশেষ গত 23শে নভেম্বর তিনি হাসপাতালে ভর্তি হয়েছিলেন, এভারকেয়ার হাসপাতালে। এছাড়া গত 27 নভেম্বর তিনি এভারকেয়ার হাসপাতালের সিসিউতে ভর্তি হন এবং পরবর্তীতে তাকে আইসিইউতে নেওয়া হয় 1 ডিসেম্বর এবং তারপর থেকে প্রায় 30 দিন তিনি আইসিইউতে ছিলেন এবং সংকটাপন্ন অবস্থায় ছিলেন, যে কারণে তার যে অবস্থার যখন অবনতি হতে থাকে চিকিৎসকরাও যথেষ্ট চেষ্টা করে গিয়েছেন তাকে ফিরিয়ে আনার জন্য, তার চিকিৎসা সেবা দেওয়ার জন্য, কিন্তু সেটি আর হয়ে ওঠেনি এবং বেগম জিয়া চলে গেলেন না ফেরার দেশে এবং তার এই চলে যাওয়া রাষ্ট্র, দল এবং গণতন্ত্রের জন্য একটি শূন্যতা তৈরি করেছে, যেটি সরকারের পক্ষ থেকে, বিএনপির পক্ষ থেকে, সাধারণ মানুষের পক্ষ থেকে কিন্তু বারবার বলা হচ্ছিল এবং আজও সেই শোকাবহ পরিবেশ কিন্তু রয়েছে। আপনারা জানেন রাষ্ট্রের পক্ষ থেকে 3 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে সরকারের পক্ষ থেকে। আজ থেকে 3 দিন শোক পালন করা হবে এবং আজকে কিন্তু সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। এছাড়া বিএনপি তাদের 7 দিনের শোক কর্মসূচি পালন করবে, এটি কিন্তু গতকালকে তারা ঘোষণা দিয়েছিলেন। আজ দুপুরের জোহর বাদ অর্থাৎ দুপুর 2টা নাগাদ এখানে এই মানিক মিয়া এভিনিউতে সেই জানাজা অনুষ্ঠিত হবে। সেটি তার সেই প্রস্তুতির অংশ হিসেবে ইতিমধ্যে মানিক মিয়া এভিনিউ এলাকায় হাজার হাজার নেতাকর্মী, সমর্থক এবং সাধারণ মানুষ ভিড় করছেন, সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আমরা বলে রাখতে চাই যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তিনি যে রাজনীতি, তার যে সংগ্রাম, রাজনীতিতে আসার যে সংগ্রামের ইতিহাস সেটি সবারই জানা
বিশেষ করে আমরা আবারও বলতে চাই যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অর্থাৎ বেগম জিয়ার স্বামী যখন আততায়ীর গুলিতে অর্থাৎ সেনাবাহিনীর কতিপয় সেনা সদস্যদের হাতে নিহত হন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, এর পরে বিএনপির হাল ধরেন অর্থাৎ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান প্রতিষ্ঠিত দল বিএনপির হাল ধরেন বেগম খালেদা জিয়া তার সহধর্মিণী, এবং তিনি বেগম জিয়া এই দলকে নিয়ে এগিয়ে যান, এই এগিয়ে নিয়ে যান আজ অবধি পর্যন্ত। নানা উত্থান হয়েছে, সংগ্রাম হয়েছে এই বিএনপির এবং গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য, বিএনপিকে সামনে এগিয়ে নেওয়ার জন্য। সেখানে নেতৃত্ব দিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, এবং তিনি মূলত শুধু বিএনপির নেত্রী এখন নন, আসলে তিনি সার্বজনীন সবার নেত্রী, গণতন্ত্রের নেত্রী। সেটাই কিন্তু সরকার, রাষ্ট্র এবং তার যে সমর্থক তারা কিন্তু সেটা বলছেন। বেগম জিয়া যে গণতন্ত্রের জন্য আপোষহীন লড়াই করে গেছেন এবং স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলনে তাকে যে অনড় অবস্থান তাকে তৈরি করেছে, তারা মূলত তাকে আপোষের নেত্রী বলে ডেকে থাকেন। আর আজ সকাল 8:30 নাগাদ বের হওয়ার কথা ছিল বেগম জিয়ার মরদেহ হিমঘর থেকে বের করে নিয়ে তার ফিরোজের বাসভবনে নিয়ে যাওয়ার কথা ছিল, এবং সেটি কিন্তু খুব কাছাকাছি সময় রয়েছে। যে কোনো সময় এভারকেয়ার হাসপাতাল থেকে হিমঘরের থেকে বেগম জিয়ার মরদেহ নিয়ে তার ভাড়া বাসা গুলশানের 19 নম্বর রোডের ফিরোজের বাসভবনে নিয়ে যাওয়ার কথা, যেখানে স্বজনরা তার জন্য অপেক্ষা করছে শেষ দেখার জন্য, এবং সেখান থেকে দুপুরে আনা হবে মানিক মে এভিনিউয়ে যেখানে যাওয়ার জন্য। এই মুহূর্তে আমাদের এভারকেয়ার হাসপাতালের সামনে আছেন আমাদের সহকর্মী সানবীর রুপল, যিনি জানাবেন সেখানকার সবশেষ খবর। তার নামেই এক সময় মাথা নত করতো বা উঁচু শির করে দাঁড়াতো বাংলাদেশের রাজনীতি। তার নামেই নিস্তব্ধ বাংলাদেশ। তিনি বেগম জিয়া, তিনি বেগম খালেদা জিয়া, তিনি আপোষহীন নেত্রী। এবং এই মুহূর্তে নিস্তব্ধ এই এভারকেয়ার হাসপাতালের আশপাশের এলাকা, এবং এখানে একদম স্তব্ধ এক করুণ এক শোকাবহ পরিবেশ, এবং সেই পরিবেশের সাক্ষী হয়ে আছেন এখানকার আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা, এখানকার নেতাকর্মীরা, এখানকার আশপাশের মানুষ, এখানকার পাখপাখালি, এখানে সবাই যেন এভারকেয়ার হাসপাতালমুখী, এবং তার সামনে দাঁড়িয়ে অপেক্ষা করছেন কখন বেগম খালেদা জিয়া এখান থেকে চিরবিদায় নেবেন। এবং তার সেই চিরবিদায়ের এই অপেক্ষা এভারকেয়ার হাসপাতালের সামনে আমরা জানতে পেরেছি যে সব প্রক্রিয়া সম্পন্ন করে এখান থেকে সকাল 9টার কিছু সময় পরে এখান থেকে নিয়ে যাওয়া হবে তার বাসভবন ফিরোজায়, এবং সেখানে তার পারিবারিকভাবে তাকে শেষবারের মতো দেখে সেখান থেকে তাকে দক্ষিণ প্লাজায় জানাজা নামাজের জন্য নিয়ে যাওয়া হবে। একটি নাম, একটি সময়, একটি অধ্যায়, বেগম খালেদা জিয়া আজ ইতিহাস। সংগ্রাম আর নেতৃত্বের যে গল্প আজ থেমে গেছে চিরনিদ্রায়। রাষ্ট্র ক্ষমতায় শীর্ষ থেকে নিঃসঙ্গ হাসপাতালের শয্যা, এক জীবনের পূর্ণবৃত্ত আজ সম্পন্ন। চলে গেছেন তিনি, ব্যক্তি চলে যান, থেকে যায় তার নাম রাজনীতির পাতায়, মানুষের স্মৃতিতে। আজ পতাকা নুয়ে আসে, রাজনীতি থমকে দাঁড়ায়, বিদায় জানায় বেগম খালেদা জিয়াকে। একটু আগেই একটি পতাকাবাহী অ্যাম্বুলেন্স যেতে দেখেছে ঘণ্টাখানেক আগে, এবং সব প্রক্রিয়া সম্পন্ন করে সেই যে পতাকার জন্য লড়াই, যে সার্বভৌমত্বের জন্য লড়াই, যে গণতন্ত্রের জন্য লড়াই, সেই পতাকায় মোড়ানো অ্যাম্বুলেন্সটি করেই তিনি এখান থেকে রওনা দেবেন চিরদিনের মতো। এবং 1 মাস 10 দিন এই হাসপাতালে তিনি চিকিৎসা নিয়েছিলেন, এবং যে ফিরোজা থেকে তিনি এসেছিলেন জীবিত, সেখানে তিনি এখন ফিরে যাবেন মৃত। এবং তার স্বামী প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান, যিনি 1981 সালে তিনি পরপরে চলে গেছেন, এবং তার পাশেই তাকে শায়িত করা হবে। এবং সেই 81 সাল থেকে এই বিধবা মহিষী নারী, তিনি সারা জীবনেই দীর্ঘ 4 দশকের রাজনৈতিক সংগ্রাম শেষে বিদায় নিয়েছেন। এবং তার প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান, তার স্বামী, তার নিজের হাতে গড়ে যাওয়া যে দলটি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, সেই দলটিকে তিনি আগলে রেখেছেন, মায়ায় রেখেছেন, ছায়ায় রেখেছেন। এবং তার নেতৃত্বেই এই বেগম জিয়া, তিনি দীর্ঘ 4 দশক এখানে
রাজনীতি করেছেন বাংলার মানুষের জন্য, বাংলাদেশের মানুষের জন্য, এবং নানান আন্দোলন সংগ্রাম তার পোহাতে হয়েছে এই রাজনৈতিক জীবনে। তিনবারের প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন এবং গণতন্ত্রের জন্য তিনি কখনোই আপোস করেননি। এবং ভোটের রাজনীতি যদি বলতে হয়, জোটের রাজনীতি যদি বলতে হয়, তবে সব কিছু মিলিয়ে তার রাজনৈতিক যে উত্থান, সেই রাজনৈতিক উত্থান ছিল চোখে পড়ার মতো। এবং তিনি বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী, এবং নারীদের জন্য তিনি 91 সালে বিনা বেতনে যে শিক্ষা ব্যবস্থা করেছিলেন, সেই শিক্ষা ব্যবস্থার যে অভূতপূর্ণ উন্নতি এবং অভূতপূর্ব যে সাধন, সেটি বাংলাদেশের নারীরা দীর্ঘদিন থেকে ভোগ করে আসছেন, এবং সেখান থেকে শুরু হয় এক শিক্ষিত নারী সমাজের অগ্রযাত্রা, এবং সেটিতে তার অবদান অনস্বীকার্য। এরকম নানান রকমের দূরদর্শী চিন্তার যে জগৎ, সেই চিন্তার জগৎ, তার সেই চিন্তার যে মহিমন, তার যে চিন্তার জগৎটি ছিল, সেটি কিন্তু মানুষের জন্য তিনি সবার জন্য বিলিয়ে দিয়েছেন, এবং সেটি তার রাজনৈতিক অঙ্গনকে যেমন শক্তিশালী করেছে, তাকে করেছে মহিমান্বিত। এবং তার শুধুমাত্র সেই পদক্ষেপগুলোই নয়, সেই পদক্ষেপের বাইরে তার যে আচার আচরণ, সেই আচার আচরণ ছিল দৃঢ়চিত্ত, এবং তার যে দৃঢ় আচার আচরণ এবং তার যে নমনীয় আচার আচরণ, তার যে প্রতিহিংসা পরায়ণতার থেকে বেরিয়ে এসে কিভাবে করে সৌহার্দ্যপূর্ণ আচরণ করা যায়, সেটাও কিন্তু তিনি শিখিয়ে গেছেন। তো এরকম তার বর্ণাঢ্য যে জীবন, সেই বর্ণাঢ্য জীবন ফেলে রেখে তার সেই বর্ণাঢ্য জীবনকে এখন তিনি মানুষের মধ্যে রেখে তিনি বিদায় নিচ্ছেন। আর কয়েক ঘন্টার মধ্যে তিনি এই বাংলার আকাশ, মাটি, বায়ু সব কিছুকে ছেড়ে তিনি চলে যাবেন পরপারে। এবং এর মধ্যে তার বিদায়ী আত্মার মাগফিরাত কামনা করে বিভিন্ন জায়গায় দোয়া মোনাজাত হচ্ছে, এবং দলের পক্ষ থেকেও 7 দিনের শোক ঘোষণা করা হয়েছে, এবং রাষ্ট্রের পক্ষ থেকেও আজকে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। দুপুর 2টার দিকে বাদ জোহর জানাজার নামাজ অনুষ্ঠিত হওয়ার পরেই তার দাফন সম্পন্ন করা হবে। তো এই ছিল এভারকেয়ার হাসপাতালের সামনে থেকে সবশেষ তথ্য। 1 মাস 7 দিন চিকিৎসাধীন থাকার পর গতকাল শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বেগম খালেদা জিয়া। এভারকেয়ার হাসপাতাল থেকে সেখানকার সবশেষ খবরাখবর জানাচ্ছিলেন সহকর্মী সানমিন রুপল। আমরা বেগম খালেদা জিয়ার বর্ণাঢ্য জীবন এবং তার সংগ্রামী জীবন নিয়ে আরও আলোচনা করার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে যুক্ত হচ্ছেন সহকর্মী আফজাল হোসেন। আফজাল, আপনাকে স্বাগত। আফজাল, দীর্ঘ 41 বছরেরও বেশি সময় আসলে তিনি বিএনপির নেতৃত্ব দিয়েছেন রাষ্ট্রের নেতৃত্ব। এরকম সংগ্রামী একজন মানুষকে এই হারানো জাতির জন্য কতটুকু ক্ষতির কারণ বলে আপনি মনে করছেন? এই ক্ষতি তো আসলে কখনো পূরণ হবার নয়, কারণ আপসহীন অভিযাত্রার সমাপ্তি ঘটলো, এবং একই সঙ্গে তার যে বিদায়টাও, সেই বিদায়টাও গৌরবের বিদায়। এবং তিনি যে সাহসের প্রতীক ছিলেন, তিনি দেশপ্রেমের অনন্য উদাহরণ ছিলেন, সংগ্রামের প্রতীক ছিলেন, এবং তার প্রতি মানুষের যে আবেগ, যে ভালোবাসা, সেটি আমরা দেখতে পাচ্ছি। তার মৃত্যুতে পুরো বাংলাদেশেই শোকের ছায়া নেমে এসেছে। আজকে জানাজা হবে, দাফন সম্পন্ন করা হবে। এরই মধ্যে দেশের বিভিন্ন প্রান্ত থেকে নেতা কর্মী, সাধারণ মানুষ কিন্তু ঢাকায় প্রবেশ করেছেন। আমরা যতটুকু আমাদের সহকর্মীরা বলছিলেন যে 9টার পরে সকল আনুষ্ঠানিকতা শেষে এভারকেয়ার হাসপাতাল থেকে মরদেহটি বের করা হবে, এবং বিএনপি চেয়ারপারসনের যারা নিরাপত্তা উপদেষ্টা রয়েছেন তারা যেটি বলছেন যে রাস্তার পথে পথে তাকে শ্রদ্ধা জানানোর সুযোগ রয়েছে, এবং যদিও বিপুল সংখ্যক নিরাপত্তা ব্যবস্থা থাকবে। এবং যে রুটটি বলা হয়েছে যে এভারকেয়ার হাসপাতাল থেকে 300 ফিট এক্সপ্রেসওয়ে, কুড়িল ফ্লাইওভার, এরপরে গুলশান 2 বেগম জিয়ার মরদেহ শেষবারের মতো ফিরোজায় নেওয়া হবে, এবং সেখান থেকে কিছুক্ষণ সময় পরে আবার এই গুলশান 2 হয়ে কামাল আতাতুর্ক এভিনিউ হয়ে বিজয় সরণি হয়ে এরপরে সংসদ ভবনের দিকে তার মরদেহ রাখা হবে। এবং গতকালকে আমাদেরকে বলা হয়েছিল যে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় বেগম খালেদা জিয়ার মরদেহটি রাখা হবে, কিন্তু আজকে যেটি জানা যাচ্ছে যে সংসদ ভবনের পশ্চিম প্রান্তে তার মরদেহটি রাখা হবে, এবং এরপরে পুরো মানিক মিয়া এভিনিউ জুড়েই কিন্তু তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে, এবং নামাজে জানাটি পড়াবেন বাইতুল মুকাররম জাতীয় মসজিদের খতিব। আর কিছুক্ষণ আগে আইএসপিআর এর পক্ষ থেকে একটি নির্দেশনা দেওয়া হয়েছে যে ওইদিকে কলেজ গেট রোড, এইদিকে আইডিবি ভবনের সামনে থেকে এবং বিজয় সরণি এসব এলাকায় যান চলাচল সীমিত করা হয়েছে। মূলত এটি করা হয়েছে পায়ে হেঁটে মানুষজন যেন নির্বিঘ্নে জানাজায় অংশ নিতে পারেন, সেই জন্য এটি করা হয়েছে। আর 3:30টার দিকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবরের পাশে রাষ্ট্রীয় মর্যাদায় তাকে তার দাফন সম্পন্ন করা হবে। এর মধ্যে
কবরের যে আনুষ্ঠানিকতা, কবর খোঁড়া সেটি সম্পন্ন হয়েছে। আর বেগম খালেদা জিয়াকে শেষ বিদায় জানাতে বিশ্বের বেশ কয়েকটি দেশের প্রতিনিধিরাও থাকছেন। ভারতের পররাষ্ট্র মন্ত্রী থাকবেন এবং একই সঙ্গে পাকিস্তানের স্পিকার থাকবেন, মালদ্বীপের প্রেসিডেন্টের প্রতিনিধি থাকবেন, নেপালের, শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রী ওনারা থাকবেন এই শেষ বিদায়ের জন্য। অর্থাৎ বেগম খালেদা জিয়া তিনি যে আপোষহীনতার একটি প্রতীক, তিনি স্বাধীনতা সংগ্রাম এর প্রতীক, তিনি সারা জীবন গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় আপোষহীন থেকেছেন, সেটিরই আজকে একটি গৌরবময় বিদায়ের দিন। এবং যদিও পুরো বাংলাদেশ এখন শোকাচ্ছন্ন। আফজাল, আমরা আপনার কাছে আবারও ফিরবো, তার আগে একটু সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে চলছে 3 দিনের রাষ্ট্রীয় শোক। জানাজার জন্য আজ সাধারণ ছুটি। মঙ্গলবার দুপুরে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, নিখাত দেশপ্রেমিক বেগম জিয়ার মৃত্যুতে জাতি এক মহান অভিভাবককে হারালো। তার শূন্যতা কখনো পূরণ হওয়ার নয়। জনগণের অধিকার প্রতিষ্ঠায় তার অবদান আজীবন শ্রদ্ধা ভরে স্মরণ করবে জাতি। তার মৃত্যুতে জাতি এক মহান অভিভাবককে হারিয়েছে। বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের রাজনীতিতে এক পরম মহিমান্বিত ব্যক্তিত্ব। গণতন্ত্র, বহুদলীয় রাজনৈতিক সংস্কৃতি এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে তার অসামান্য ভূমিকা ইতিহাসে অম্লান হয়ে থাকবে। স্বৈরাচার ও ফেসিবাদের বিরুদ্ধে তার আপোষহীন নেতৃত্ব বারবার জাতিকে গণতন্ত্রহীন পরিস্থিতি থেকে উত্তরণের পথ দেখিয়েছে। দেশ ও জাতির প্রতি তার সমুজ্জ্বল অবদান জাতি চিরকাল শ্রদ্ধার সাথে স্মরণ করবে। প্রিয় মাতৃভূমির স্বাধীনতা ও সার্বভৌমত্বকে সমুন্নত রাখতে তার অবিচল ভূমিকা অবিস্মরণীয় হয়ে থাকবে। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আমি 3 দিনের রাষ্ট্রীয় শোক এবং আগামীকাল তার নামাজে জানাজার দিনে একদিনের সাধারণ ছুটি ঘোষণা করছি। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানিয়েছে দেশের সব রাজনৈতিক দল। এছাড়া গুলশানে তার রাজনৈতিক কার্যালয়ে এসে স্বাক্ষর করেন বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও উপদেষ্টা পরিষদের সদস্যরা। ৮০ বছরের জীবনে ৪১ বছরই কেটেছে রাজনীতিতে। 3 বার নির্বাচিত হয়েছেন প্রধানমন্ত্রী, কখনো হারেননি ভোটের লড়াইয়ে। বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোকাস্তব্ধ গোটা দেশ। দেশের প্রথম নারী প্রধানমন্ত্রীর মৃত্যুর খবরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ছুটে আসেন বিভিন্ন দলের অসংখ্য নেতাকর্মী। দেশের বর্তমান পরিস্থিতিতে বেগম জিয়ার মৃত্যুকে অপূরণীয় ক্ষতি হিসেবে অবহিত করেন তারা। এই রকম নেতৃত্ব আমাদের বাংলাদেশে খুব সাম্প্রতিক কালে আসেইনি। কখনো ওনার মুখ থেকে কোনো ধরনের প্রতিহিংসামূলক আচরণ আমরা দেখিনি। বেগম জিয়ার মৃত্যুতে শোক জানিয়েছে দেশের সব রাজনৈতিক দল। আওয়ামী লীগ বলছে, প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে ও গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে বিএনপি প্রধানের অবদান অপরিসীম। জামাত বলছে, মানুষের অধিকার ও গণতন্ত্রের দীর্ঘ লড়াইয়ের জন্য স্মরণীয় হয়ে থাকবেন তিনি। এনসিপি বলছে, স্বৈরাচার বিরোধী আন্দোলনে বেগম জিয়ার সাহসী নেতৃত্ব গণতান্ত্রিক অধিকার আদায়ে পথ দেখিয়েছে। সবচেয়ে বেশি ভালোবাসায় পেয়ে মৃত্যুবরণ। রাজনৈতিক জীবনে উনি সফল ছিলেন, উনি মৃত্যুকালীনও সফল। যেই লড়াইয়ে আমরা 24-এর প্রজন্ম আবারও শুরু করেছে, সেই লড়াইয়ে বেগম খালেদা জিয়া অনুপ্রেরণা হয়ে থাকবেন। আমরা তার রুহের মাগফিরাত কামনা করছি, আল্লাহ পাক তাকে ক্ষমা করে দেন। 3টা ছোট বাক্যে আসলে বলেছিলেন যে দেশের সাথে কখনো বিশ্বাসঘাতকতা করো না, সততার সাথে কাজ করে দাও, ইউনূসকে সহযোগিতা করো, ডক্টর ইউনূসকে সহযোগিতা করো। এদিকে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এসে শোক বইয়ে সই করেন উপদেষ্টা পরিষদের সদস্যরা। তারা বলেন, মৃত্যুর আগে দেশের মানুষের সম্মান, ভালোবাসা দেখে যেতে পেরেছেন খালেদা জিয়া। বাংলাদেশের মানুষ যে ওনাকে কত ভালোবাসে, কত সম্মান করে, সেটা উনি নিজের চোখে দেখে যেতে পেরেছেন। তো আরও ভালো লাগতো আমাদের যদি আমরা ওনাকে গণতন্ত্রের নবযাত্রার সময় ওনাকে পেতাম। গণতন্ত্রের জন্য সংগ্রামের কথা যদি দেখেন আমাদের হিস্ট্রি ৭২ থেকে আজ পর্যন্ত, তাহলে সবচেয়ে সিগনিফিক্যান্ট ক্যারেক্টার হবেন বেগম খালেদা জিয়া। চেষ্টা করব যে বেগম জিয়া যে স্বপ্ন দেখেছিলেন স্বাধীন, সার্বভৌম, গণতান্ত্রিক এবং মানুষের অধিকারের বাংলাদেশ, সেটা যেন আমরা কায়েম করতে পারি। নির্বাচনী প্রক্রিয়া ও গণতান্ত্রিক প্রতিষ্ঠানের বিকাশে বেগম জিয়ার রাজনৈতিক ভূমিকা দেশের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে বলে শোকবার্তা দিয়েছে নির্বাচন কমিশন।
এছাড়া চীন, ভারত, পাকিস্তান সহ বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও হাই কমিশনাররা বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানিয়েছেন। নাইম হাসান, সময় সংবাদ, ঢাকা। আমরা আবারও যেতে চাই সহকর্মী আফজালের কাছে। আফজাল, একটু আপনার কাছে জানতে চাচ্ছি, আপনি কিছুক্ষণ আগে আমাদের রোড ম্যাপের কথা বলছিলেন কিভাবে তার গাড়ি বহরটি আসলে এই সংসদ ভবন এলাকায় আসবে, কিন্তু তিনি কিন্তু আসলে অতি গুরুত্বপূর্ণ হিসেবে কিন্তু ব্যক্তি হিসেবে ঘোষিত হয়েছেন। তার এই বহরে বাড়তি নিরাপত্তা আসলে কি কি ব্যবস্থা নেওয়া হয়েছে? গতকালকেই সরকারের তরফ থেকে জানানো হয়েছে তার এই যে যাত্রা, অর্থাৎ এভার কেয়ার থেকে সংসদ ভবনের যে যাত্রা, সেই যাত্রায় 10,000 পুলিশ সদস্য থাকবে, একই সঙ্গে এপিবিএন সদস্য থাকবে, আর গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে সেনাবাহিনীর সদস্যরা থাকবেন। আর যেটি তার রাজনীতির ইতিহাস যদি বলি, যে 1981 সালে 30 মে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যখন শহীদ হলেন, কতিপয় বিপদগামী সেনা সদস্যের হাতে যখন তিনি গুলিতে নিহত হলেন, এর আগে তিনি তো দেশের প্রেসিডেন্ট ছিলেন, এবং সে সময় দেখেছি যে বেগম খালেদা জিয়া নিতান্তই একজন গৃহবধূ ছিলেন। রাজনীতির চিন্তাধারা তো দূরের কথা, তিনি কখনো রাজনৈতিক অনুষ্ঠানেই যাননি এবং এরকম কোনো ইতিহাসও পাওয়া যায় না। তো শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মৃত্যুর পরে 7 মাসের মতো সময়ের পরেই দলের মধ্যে যখন ব্যাপক বিভাজন, নেতৃত্বের দ্বন্দ্ব তৈরি হয়, তখনই নেতাকর্মীদের আহ্বানে বেগম খালেদা জিয়া দলের হাত ধরেন। নানা চড়াই উত্তরায় তাকে পার হতে হয়েছে এবং তিনি স্বৈরশাসক এরশাদের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়েই মূলত তার যে আপোষহীন মানসিকতা সে সময় কিন্তু স্পষ্ট হয়ে ওঠে। একটা জিনিস এখানে স্পষ্ট করা উচিত, উনি কিন্তু দলের হাল ধরেছেন, তাও একটি গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য থেকেই কিন্তু আসলে তিনি গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যেই হাল ধরেছেন। আর আমরা যদি বলি, এভাবে অনেকেই বিশ্লেষণ করেন না যে বেগম খালেদা জিয়াই কিন্তু প্রথম বাংলাদেশের গণতান্ত্রিক প্রধানমন্ত্রী, এবং যে স্বৈরশাসনের অবসানের পরেই বাংলাদেশে যখন গণতান্ত্রিক ধারায় ফিরল, এবং তখনই তিনি 1991 সালের প্রথমবারের মতো গণতান্ত্রিক প্রধানমন্ত্রী হয়েছিলেন, এবং এরপরে তিনি বিরোধী দলীয় নেত্রী 2 বার ছিলেন, এবং সকল দিক বিবেচনা করলে এবং তার যে চলার পথটা কখনো মসৃণ ছিল না। তিনি যখন বিরোধী দলীয় নেত্রী ছিলেন বা তিনি যখন প্রধানমন্ত্রী ছিলেন, সব সময় কিন্তু তাকে নানা রকম ষড়যন্ত্র, আপোষের তিনি করেননি, এর মধ্যে দিয়ে যেতে হয়েছে। আপনি মনে আছে কিনা 111 সরকারের সময় বেগম খালেদা জিয়া 111-এর সময় -2 ফর্মুলাটি খুব জনপ্রিয় হয়েছিল এবং অ্যাক্টিভ করার চেষ্টা করা হয়েছিল সেই সময় বিগত সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার। বেগম খালেদা জিয়াকে সপরিবারে দেশের বাইরে পাঠিয়ে দেওয়ার সকল ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছিল, কিন্তু বেগম খালেদা জিয়া দৃঢ় কণ্ঠে বলেছিলেন যে দেশের বাইরে তার কোনো ঠিকানা নেই, মরলে তিনি বাংলাদেশেই মরবেন। আর আজকে তার শেষ বিদায়, এবং শেষ বিদায়ে মানুষের ভালোবাসায় সিক্ত হবেন এবং হাজার হাজার মানুষ, লাখ লাখ মানুষ মানিক মিয়া এভিনিউতে তার নামাজে জানাজায় অংশ নেবেন এমন প্রত্যাশা করা হচ্ছে। এবং এরই মধ্যে দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিএনপির নেতাকর্মী, সাধারণ মানুষ তার জানাজায় অংশ নেওয়ার জন্য কিন্তু মানিক মিয়ার কথা যেখানে বলছিলেন আফজাল, একটু আমরা মানিক মিয়া যেতে চাই। সেখানে সহকর্মী আমাদের আহমেদ সালিহিন রয়েছে, সালিহিনের কাছে একটু যেতে চাই। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, আপনারা জানেন যে গতকাল ভোর 6টায় তিনি ইন্তেকাল করেছেন এবং তার আজকে নামাজে জানাজা অনুষ্ঠিত হবে মানিক মিয়া এভিনিউয়ের যে রাস্তাটি রয়েছে, অর্থাৎ সংসদ ভবনের দক্ষিণ প্লাজার যে রাস্তাটি, সেখানে হবে। এবং এই এলাকার জুড়েই আর কি এখন পর্যন্ত নিরাপত্তা জোরদার করা হয়েছে, এবং ঠিক যেখানে যে মঞ্চটি তৈরি করা হয়েছে, এখানে আসলে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মরদেহ রাখা হবে এবং জানাজা হবে ঠিক এইখানটিতে, অর্থাৎ এই মানিক মিয়া এভিনিউয়ের পশ্চিম রাস্তার একদম মুখে এই স্টেজটি করা হয়েছে। একটি কালো কাপড় দিয়ে এই জায়গাটিকে ঘিরে রাখা হয়েছে, একটি শোকের আবহ তৈরি করা হয়েছে এই মানিক মিয়া এভিনিউ এলাকার রাস্তাটি, যেখানে জানাজা অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের যারা রয়েছেন সদস্য, তারা কিন্তু ইতিমধ্যে এই এলাকাটিতে এসেছেন এবং তারা নিরাপত্তার নিশ্চিত নিরাপত্তা ব্যবস্থা জোরদার তারা করেছেন। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে অসংখ্য পিজিআর যারা রয়েছেন, অসংখ্য পিজিআর সদস্য তারা কিন্তু ইতিমধ্যে এখানে এসেছেন। এবং এখানে যে কর্মসূচি বা কর্মযজ্ঞ চলবে, যে জানাজার যে প্রস্তুতি, সেটাই কিন্তু এখন প্রস্তুতি নেওয়া হচ্ছে, নিয়ন্ত্রণে নেওয়া হচ্ছে এই জায়গাটি ঘিরে। ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে এই এলাকাটি জুড়ে এক ধরনের শোকাবহ পরিবেশ তৈরি হয়েছে পুরো মানিক মিয়া এবং সংসদ ভবন এলাকা জুড়ে। আমরা দেখেছি যে গত রাত থেকেই কিন্তু গতকাল থেকেই কিন্তু ঢাকামুখী মানুষ এই জানাজায় অনুষ্ঠিত হওয়ার জন্য
এবং এই জানাজা অংশ নেওয়ার জন্য আজকে সব ভোর থেকে ফজর নামাজের পর থেকে মানুষজন এখানে আসছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে অসংখ্য মানুষ এখানে এসেছেন এবং এখানে আসছে। আমরা বলতে চাই যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মরদেহ এখন এভারকেয়ার হাসপাতাল থেকে বের হয়ে তার মরদেহটাকে নিয়ে যাওয়া হবে তার বাসভবনে ফিরোজায়, যেখানে তার স্বজনরা রয়েছেন। স্বজনরা তাদের এই মরদেহ দেখার জন্য অপেক্ষা রয়েছেন, শেষ দেখার জন্য তারা অপেক্ষায় আছেন। এই মুহূর্তে এভারকেয়ার হাসপাতালের সামনে আমাদের সহকর্মী রয়েছেন সানবীর রূপল। আমরা যাব তার কাছে, যিনি জানাবেন মরদেহ বেগম জিয়ার মরদেহ বের করার যে সবশেষ খবরটি তিনি জানাবেন আমাদের। কিছুক্ষণের মধ্যেই বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মরদেহবাহী অ্যাম্বুলেন্স সেটি এভারকেয়ার হাসপাতাল থেকে তার বাসা ফিরোজার উদ্দেশ্যে রওনা হবে। এর মধ্যে আইনশৃঙ্খলা বাহিনী তাকে কর্ডন করে যারা নিয়ে যাবেন তাদের জোর প্রস্তুতি এবং জোর তৎপরতা আমরা দেখতে পাচ্ছি। এবং এর আগে তার যে আনুষ্ঠানিক প্রক্রিয়া আছে সেই প্রক্রিয়াগুলো সম্পন্ন করা হয়েছে এবং একটি পতাকাবাহী অ্যাম্বুলেন্স আমরা যেতে দেখেছি এবং সেই অ্যাম্বুলেন্সটি করেই তাকে এখান থেকে নেওয়া হবে এবং সরকারের পক্ষ থেকে রাষ্ট্রীয় মর্যাদায় তাকে দাফন করা হবে এবং রাষ্ট্রীয় সব আচার অনুষ্ঠান মেনেই এই শোকাবহ এই দিনটি তাকে সম্মানের সাথে বিদায় দেওয়া হবে। এবং এর মধ্যে আপনি দেখতে পাচ্ছেন যে এভারকেয়ার হাসপাতালের সামনে যেখানে তিনি 1 মাস 10 দিন অসুস্থ অবস্থার চিকিৎসা নিচ্ছিলেন, সেখানের এখন একটি নিস্তব্ধ পরিবেশ এবং পুরোটাই আইনশৃঙ্খলা বাহিনীর কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা দিয়ে ঘেরা এবং বিজিবি, পুলিশ, র্যাব এবং অন্যান্য যে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা আছেন তারা সেখানে উপস্থিত হয়েছেন এবং তারা সারিবদ্ধভাবেই তারা তাদের নিয়ম অনুযায়ী সেই গাড়িবহরটি বের করে দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন। এবং সকাল 7টার আগে এভারকেয়ার হাসপাতালে একটি পতাকাবাহী অ্যাম্বুলেন্স এখানে প্রবেশ করেছে এবং তারপর পরেই সেখানে তার যে প্রক্রিয়াগুলো আছে সেগুলো সম্পন্ন করার জন্য কাজ শুরু হয়েছে। এবং পিছিয়ে তাদের যে প্রোটোকল আছে এবং তাদের যে নিরাপদভাবে এখান থেকে যাওয়া যাবে, নিরাপদভাবে যেতে পারবে সেরকমভাবেই তারা চেষ্টা করছে এবং তারা এখানে যাতে কোনো রকম বিশৃঙ্খলা অবস্থা তৈরি না হয় আগে থেকে দলের পক্ষ থেকে এবং সরকারের পক্ষ থেকেও বারবার বলা হয়েছে এবং যে কারণে দেখতে পেয়েছি যে সকাল থেকে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর যে তৎপরতা ছিল সেই তৎপরতা এখন কিন্তু অনেক বেশি এবং তারা জোর তৎপরতা চালাচ্ছে এবং তার থেকে মনে হচ্ছে যে খুব দ্রুতই এখান থেকে তিনি বের হবেন এবং এখান থেকে তাকে নেওয়া হবে ফিরোজার বাসায়। এবং দীর্ঘদিন শুধু এই 1 মাস 10 দিন নয়, এর আগেও বিভিন্ন সময় নানাভাবে তিনি যখন অসুস্থ হয়েছিলেন এবং অসুস্থ হওয়ার পরে সেখানে এভারকেয়ার হাসপাতালেই তাকে নিয়ে আসা হতো এবং এখানেই তার নিয়মিত চিকিৎসা চলতো এবং সেই চিকিৎসার ফলেও তারপরেও দেশি বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে যে টিমটি কাজ করেছে, সেই দেশি বিদেশি সমন্বয়ের টিমটি সর্বোচ্চ চেষ্টা করার পরেও তাকে ফেরানো যায়নি এবং এবার তার যে অসুস্থতা সেই অসুস্থতা থেকে তিনি আর ফিরতে পারেননি এবং তারেক রহমান তিনি দেশে ফিরেছেন 25 ডিসেম্বর এবং 25 ডিসেম্বরের পর থেকে প্রত্যেক দিনই তারেক রহমান তার স্বাস্থ্যের খোঁজ খবর নিয়েছেন কিন্তু এবং 30 তারিখ সকাল 6টার দিকে তাকে মৃত ঘোষণা করা হয় এবং এটি এমন একটি সময় এরকম একটি শোকাবহ অবস্থা তৈরি হলো যখন আর মাত্র 1-1.5 মাস পরে নির্বাচন এবং তারেক রহমান প্রস্তুতি নিচ্ছেন নির্বাচনের এবং বেগম জিয়া তিনিও এই নির্বাচন নিয়ে বেশ আশান্বিত ছিলেন এবং দীর্ঘদিন পরে গণতন্ত্রের যে অগ্রযাত্রা, সেই অগ্রযাত্রার যে এতদিন ধরে যে সংগ্রাম, সেই সংগ্রামের সফলতার যে মুখ সেটি কিন্তু তিনি চূড়ান্তভাবে দেখে যেতে পারলেন না। তারপরেও এখন সারা দেশের এখানকার যেমন একটি শোকাবহ অবস্থা, সারা দেশের অবস্থাই তেমন এবং আজকে যে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে সরকারের পক্ষ থেকে, সেই সাধারণ ছুটি কারণে সারা দেশের মানুষ যাতে দোয়া করতে পারেন এবং জানাজার নামাজে অংশগ্রহণ করতে পারেন সেজন্য সেই ব্যবস্থা রাখা হয়েছে এবং দক্ষিণ প্লাজাও
এর মধ্যে প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে এবং প্রস্তুত করা হয়েছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে তাকে শায়িত করার ব্যবস্থা। সব কিছুই এখন একটি রাষ্ট্রীয় প্রক্রিয়ার মধ্যে চলছে এবং নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে এখানে, এবং এখান থেকে তাকে নিয়ে যাওয়ার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াটি গতকাল থেকে শুরু হয়েছে এবং গতকালকে যখন তাকে মৃত ঘোষণা করা হয়, সেই মৃত ঘোষণা করার পর থেকেই তাকে নিয়ে রাষ্ট্রীয় যে আচার অনুষ্ঠান আছে সেটি নিয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তার বক্তব্য দিয়েছেন এবং বিশেষ একটি ক্যাবিনেট অনুষ্ঠিত হয়েছে এবং সেই ক্যাবিনেটেও বিএনপির প্রতিনিধি হিসাবে মির্জা ফখরুল ইসলামকে আমন্ত্রণ জানানো হয়েছিল এবং তারপরেও স্ট্যান্ডিং কমিটির একটি বৈঠক হয় এবং সেই কমিটির বৈঠকের মধ্য থেকে 7 দিনের যে শোক সেটি বলা হয় তার কোথায় দাফন করা হবে, কখন দাফন করা হবে সেই বিষয়গুলো, এবং আজ বাদ জোহর তাকে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে এবং নামাজে জানাজা অনুষ্ঠিত হওয়ার পরে চিরনির্বাসিত হবেন বেগম জিয়া। এবং আপসীন এই নেত্রী এবং মমতাময়ী যে তার আচার ব্যবহার এবং তার যে বর্ণাঢ্য রাজনৈতিক ক্যারিয়ার, সব কিছু মিলিয়ে তিনি এক মহিমান্বিত অবস্থা থেকেই বিদায় নিলেন এবং সম্মানজনকভাবেই তিনি বিদায় নিলেন। এবং সারা দেশের মানুষ যেমন একদম শোকাহত, এবং তেমনি এভারকেয়ার হাসপাতালের সামনে এই মুহূর্তে যারা এসছেন, গতকাল রাতেও অনেক নেতাকর্মী অপেক্ষা করেছেন, সকাল থেকেও সেই নেতাকর্মীদের ভিড় বাড়ছে এবং এই মুহূর্তেও এভারকেয়ার হাসপাতালের ঠিক যে রাস্তাটি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য তারা কর্ডন করে রেখেছেন, তার বাইরে বিপুল পরিমাণ নেতাকর্মী তারা উপস্থিত হয়েছেন এবং বেগম জিয়াকে বিদায় দেওয়ার জন্য। এবং এই শেষ বিদায়ের যে সাক্ষী হতে তারা এসেছেন, শেষ বিদায়ে তাদের অনেকেরই দেখেছে যে তাদের চোখ ছলছল করছে, কেউ বা বিলাপ করছেন এবং খুবই আশাহত তারা, এবং তারা আফসোস করছেন এবং তার যে এই বিদায়টা অনেকেই স্বাভাবিকভাবে মেনে নিতে পারছেন না। কোনো বিদায়ই আসলে স্বাভাবিকভাবে মেনে নেওয়ার মতো নয় এবং কোনো মৃত্যুই আসলে কোনো সান্ত্বনার বাণী দিয়ে শেষ করা যাবে না। তাই এই মৃত্যুরও আসলে কোনো সান্ত্বনার বাণী নেই, তবুও সবাইকে চলে যেতে হবে সেরকম একটি বাস্তবতা মেনেই বেগম জিয়া চলে গেলেন এবং তার দীর্ঘ যে পথ পরিক্রমা এবং তার যে কর্মজীবন, তার যে রাজনৈতিক প্রজ্ঞা, তার যে মর্যাদা, তার যে দৃঢ়চেতা মনোবাসনা এবং তার যে ব্যক্তিত্ব, সেগুলো রেখে গেলেন এই সাধারণ মানুষের জন্য, যে সাধারণ মানুষের জন্য তিনি সারা জীবন শ্রম দিয়েছেন, ঘাম ঝরিয়েছেন এবং তার যত মেধা আছে সেই মেধার বীজ বুনন করেছেন এই বাংলাদেশে। এবং তিনবারের প্রধানমন্ত্রী হওয়ার পরে তিনি তার যে কর্মগুলো, সেই কর্মগুলো তিনি তার রেখে গেছেন রাষ্ট্রের বিভিন্ন জায়গায়, বিভিন্ন প্রতিষ্ঠানে, সেই সব জায়গায় তিনি ছাপ রেখে গেছেন। তার সেই কর্মগুণেই তিনি এখন বেঁচে আছেন এবং তিনি হয়ে রইলেন এক নতুন ইতিহাস। এবং বাংলাদেশের যতদিন বাংলাদেশ থাকবে, যতদিন বাংলাদেশের রাজনীতি থাকবে, স্বাধীনতা সার্বভৌমত্ব থাকবে, ততদিন তার এই অবদান সেটি স্মরণ করতেই হবে, সেটি বলা যায়। এবং তার সেই অবদান শুধু এক জায়গায় তিনি ছাপ রাখেননি, সেই অবদান তিনি ছাপ রেখেছেন বাংলার তৃণমূল মানুষের মধ্যে। বাংলার তৃণমূল মানুষের মধ্যে তিনি আশা জাগিয়েছেন। বারবার যখন বাংলাদেশ হোঁচট খাচ্ছিল, তখন তিনি শক্ত হাতে সেটি হাল ধরেছেন এবং এই বাংলাদেশের হাল যেভাবে করে তিনি ধরেছেন, সেই বাংলাদেশের হাল ধরেই তিনি শেষ মুহূর্ত পর্যন্ত আপসহীন সংগ্রাম করে গেছেন। এবং গত 16 বছরেও তিনি কখনো জেলে, কখনো গৃহবন্দী অবস্থায় ঘরে, কখনো বা তার শোকাবহ একজন মা হিসেবে, কখনো বা এই মানুষের জন্য তিনি কেঁদেছেন। তারপরেও তিনি আপোষ করেননি এবং তার যে অসুস্থতা, সেই অসুস্থতার জন্য বারবার যখন রাষ্ট্র থেকে বিভিন্ন রাষ্ট্রযন্ত্রের জাতাকলে পিষ্ট হয়ে তাকে চেষ্টা করা হয়েছিল যে তিনি যাতে বিদেশে চলে যান, তারপরও তিনি এখান থেকে যাননি। তিনি বারবারই এই মানুষকেই আত্মীয় হিসেবে দেখেছেন, এই মানুষকেই তার প্রাণের স্পন্দন হিসেবে দেখেছেন। এই মানুষের সেই প্রাণের স্পন্দন আজ কাঁদছে এবং মানুষের সেই প্রাণের স্পন্দন নিয়েই তিনি সম্মানজনকভাবেই এখন এভারকেয়ার হাসপাতাল থেকে তার নিজ বাসা ফিরোজায় তিনি যাবেন শেষবারের মতো। এবং যে ফিরোজায় তিনি বারবার গিয়েছেন, মণ্ডল রোডের বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছিল, তৎকালীন সরকার বের করে দিয়েছিল। তারপরে যে তিনি আশ্রয় নিয়েছিলেন এই মণ্ডল রোডের বাসাদের থেকে এসে এই ফিরোজাই হয়ে উঠেছিল তার নিজের বাসভবন। এবং এই মণ্ডল রোডের বাসার থেকে আসার পর থেকে এই ফিরোজাই হয়ে উঠেছিল এই রাজনীতির এক
আতুর ঘর, এবং এখান থেকে তিনি বিভিন্ন দিক নির্দেশনা দিতেন। এবং তার কাছাকাছি যে বিএনপির চেয়ারপারসনের তার যে গুলশানের কার্যালয়, সেই গুলশানের কার্যালয়টিতেও তিনি দীর্ঘদিন অসুস্থতার কারণে যেতে পারেননি, এবং তার আগে তিনি যেখানে নিয়মিতভাবে বসতেন এবং নিয়মিত রাজনৈতিক নানান কার্যকলাপ এবং রাজনৈতিক বিভিন্ন সিদ্ধান্ত যেখান থেকে নিতেন। নয়াপল্টনের সেই কেন্দ্রীয় কার্যালয়টি থেকেও তিনি দীর্ঘদিন থেকে দূরে, সেখানেও তিনি যেতে পারেননি দীর্ঘদিন। শেষবারের মতো তার যে অসুস্থতা, সেই অসুস্থতা নিয়ে তিনি যখন তিনি অবমুক্ত হলেন এবং সব মামলা থেকে খালাস পেলেন, তারপরেও তার সেই শারীরিক অবস্থা ছিল না যে তিনি তার নিজ কার্যালয়ে যাবেন এবং তার যে হাতে করা যে দলটি, সেই দলটির সবার সামনে সবার সঙ্গে একসাথে বসে আবার সেই জনসমাবেশে ভাষণ দেবেন। তার সেই দৃঢ় কণ্ঠ মানুষজন শুনতে পাবে, এবং তারপরেও তিনি সেই অসুস্থ অবস্থায় শেষবারের মতো তিনি তার বক্তব্যে তিনি রেখে গেছেন আপোষহীনতার সুর, রেখে গেছেন শান্তি ও সমৃদ্ধি কামনা করে এই বাংলাদেশের মানুষের জন্য তার যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষা তিনি ব্যক্ত করে গেছেন। এর পাশাপাশি আরও যদি কিছু বলতে হয়, যেটি এখন সব মানুষজন আলোচনা করছে, যে তৎকালীন সরকার তার উপরে যে দমনপীড়ন চালিয়েছে, সেই দমনপীড়নের মধ্য থেকেও তিনি একটি কটু বাক্য বিনিময় করেননি, কোনো অভিযোগ করেননি। শুধুমাত্র সৃষ্টিকর্তার কাছে বারবার তিনি ধর্ণা দিয়েছেন এই দেশের মানুষের কাছে। তিনি কোনো ক্ষমতার কাছে ধর্ণা দেননি, তিনি কোনো ক্ষমতার কাছে আপোষ করেননি। তিনি আপোষ করেছেন এই দেশের মানুষের জন্য, এই দেশের মানুষের ভোটের অধিকারের জন্য, ভাতের অধিকারের জন্য, যার ফলে এই ভোটের অধিকার আর ভাতের অধিকারই হয়ে ওঠে একজন খালেদা জিয়া, একজন বাংলাদেশ এবং খালেদা জিয়া যেন সব কিছু ছাপিয়ে এখন একটি ইতিহাস, একটি মিলেমিশে তাকে অনন্য এক উচ্চতায় পৌঁছে দিয়েছে। এবং এরকম এক সম্মানজনক বিদায় হয়তো সবার ভাগ্যে জুটবে না বা সবার ভাগ্যে জুটে না। এরকম সম্মানজনক বিদায়ের জন্যই হয়তো একটি মানুষের জীবনের সার্থকতা, এবং তার জীবনের সেই সার্থকতা নিয়েই তিনি আসলে বিদায় নিচ্ছেন। এবং তবে নেতাকর্মীরা যারা এখানে ভিড় করছেন বা ভিড় করেছেন, গত 1 মাস 1.5 মাস ধরে আমরাও বিভিন্ন সময়ের গণমাধ্যম কর্মীরা দিনের পর দিন, রাতের পর রাত এই এভারকেয়ার হাসপাতালের সামনে সংবাদ সংগ্রহ করেছি। তার স্বাস্থ্যের সর্বশেষ খবরটি জানানোর চেষ্টা করেছি। তাদেরও আজকে হয়তো এরকমভাবে আর হয়তো আসা হবে না, এবং বেগম খালেদা জিয়ার সঙ্গে হয়তো আমাদেরও এখান থেকে চলে যেতে হবে। তবে তিনি এই এভারকেয়ার হাসপাতাল যতবার চিকিৎসা নিতে এসেছেন, ততবারই তার নেতাকর্মীরা তাকে এক মমতাময়ী মায়ের মতো স্নেহ করে, মমতাময়ী মায়ের মতো সম্মান জানিয়ে তাকে তার বাসা ফিরোজা থেকে এখানে নিয়ে এসেছেন কর্ডন করে, এবং শুধুমাত্র তার অসুস্থতার জন্য তাকে এই কর্ডন করে এবং তাকে সেই গুলশানের বাসা থেকে এই এভারকেয়ার হাসপাতালে নিয়ে এসেছেন তা নয়। এবং যত রকমের যত রাজনৈতিক প্রোগ্রাম আছে, যত রাজনৈতিক আচার আছে, যখন বেগম খালেদা জিয়া তৃণমূল পর্যায়ে যখন গ্রাম থেকে গ্রামে গেছেন, তখনও তার সেই ভালোবাসা সিক্ত হয়েছেন মানুষের, এবং এখনও সেই ভালোবাসা সিক্ত হচ্ছেন তিনি। এবং এখানে যে মানুষজন আসছেন, তারা শেষবারের মতো স্মৃতি রাখার জন্য মোবাইল উঁচু করে, শত শত মোবাইল উঁচু করে দাঁড়িয়ে আছেন। তাকে শেষবার তার যে কফিনটি যাবে, সেই কফিনে মোড়ানো সেই অ্যাম্বুলেন্সটি যাবে, সেই অ্যাম্বুলেন্সটি দেখার জন্য, এই অ্যাম্বুলেন্সটির শেষ বিদায়ের দৃশ্যটি ধারণ করার জন্য এখানে তারা ভিড় করে আছেন। এটি হয়তো তাদের স্মৃতির পাতায় রয়ে যাবে। ঠিক একই রকম রাজনৈতিক জীবনে তার যে সহকর্মীরা আছে, তাদের সঙ্গেও তার দীর্ঘ পথ চলায় তার স্মৃতি বিজড়িত। এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে গাড়িবহরটি বের হওয়ার জন্য প্রস্তুত করা হচ্ছে, এবং গাড়িবহরটি প্রস্তুত রাখা হচ্ছে। এবং আমরা দেখতে পাচ্ছি যে জাতীয় পতাকা সম্বলিত যে এভারকেয়ার হাসপাতাল, সেই জাতীয় পতাকাটি অধনমিত অবস্থায় আছে। সেই শোকের পরিবেশটি যে বিরাজ করছে, সেখান থেকেই বেগম জিয়া এখন এখান থেকে পরেই হসপিটালে প্রবেশ করেছিলেন। আজকে তিনি দেহ হয়ে ফিরে যাচ্ছেন। এই গাড়িটিতে করেই তাকে তার ফিরোজার বাসভবনে নেওয়া হচ্ছে, এবং সেখান থেকেই তার যে আনুষ্ঠানিক বিদায় সেটি দেয়া হবে। নিশ্চয়ই আমাদের ফ্রেমে আপনাদেরকে গাড়িটি দেখানোর চেষ্টা করছি। গাড়িবহরটি অলরেডি বেরিয়ে গেছে। উদ্দেশ্য তার দীর্ঘদিনের যে বাসভবন, অর্থাৎ প্রায় 1.5 দশক ধরে তিনি যেখানে
ছিলেন ফিরোজায়, গুলশানের বাসা ফিরোজায়, সেখানে তাকে নেওয়া হবে এবং সেখান থেকে পরিবারের সদস্যদের শ্রদ্ধা নিবেদন শেষে তাকে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নেওয়া হবে। গাড়িবহরটি এভারকেয়ার থেকে কিছুটা দূরে অবস্থান করছে, নিশ্চয়ই আমার ফ্রেমে দেখছেন। আসেন আসেন আসেন, কাটেন। হ্যালো, কে রাখছে? ভাই জায়গা পাবো না কিন্তু, বলছে। এখন বের হয়ে গেছে, অনেক দূরে এগিয়ে গেছে। পেছনের যে নিরাপত্তার গাড়িগুলো সেগুলো কিন্তু ধীরে ধীরে বের হচ্ছেন। নিশ্চয়ই আমার ক্যামেরা ফ্রেমে আপনাদের দেখানোর চেষ্টা করি যে গাড়িটিতে লাল সবুজ পতাকা সম্বলিত, অর্থাৎ দেশের পতাকা সম্বলিত গাড়ি, সেই গাড়িতেই 1 মাস 11 দিন আগে যিনি এভারকেয়ার হসপিটালে এসেছিলেন জীবিত থেকে, তিনি আজ এই গাড়িটিতে করেই দেহ হয়ে ফিরলেন তার ফিরোজার বাসায়। দর্শক, চারপাশে নেতাকর্মীদের মধ্যে কিন্তু সেই যে শোকের স্তব্ধতা সেটি আমরা দেখতে পেয়েছি। নিশ্চয়ই আমার ফ্রেমে আপনাদের দেখাচ্ছি গাড়ির যে বহর সেটি সামনের দিকে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে এবং চারপাশে নেতাকর্মীদের মধ্যে যে শোকের আবহ সেটি প্রকাশ পাচ্ছে তাদের। এই মুহূর্তে বেগম জিয়ার গাড়ি বহরটি বের হয়ে যাচ্ছে। এই মুহূর্তে বেগম খালেদা জিয়ার গাড়িটি বের হয়ে যাচ্ছে এভারকেয়ার হাসপাতাল থেকে। এভারকেয়ার হাসপাতাল থেকে তাকে নিয়ে যাওয়া হচ্ছে পতাকা মোড়ানো সেই অ্যাম্বুলেন্সটিতেই, পতাকা মোড়া সেই অ্যাম্বুলেন্সটিতেই নিয়ে যাওয়া হচ্ছে তাকে। কিছুক্ষণ আগে এই গাড়ি বহরটি রওনা দিয়েছে এবং যে কারণে তাকে কর্ডন করে নিয়ে যাওয়া হচ্ছে এবং এখান থেকে ফিরোজায় তাকে নিয়ে যাওয়া হবে। এবং এখন আপনারা দেখতে পাচ্ছেন যে গাড়ি বহরটি এটাতে বসে সকাল 6টা থেকে এই আনুষ্ঠানিক প্রক্রিয়াগুলো চলছিল এবং একটি গাড়ি যেটি পতাকা মোড়ানো, সেই পতাকা মোড়ানো অ্যাম্বুলেন্সটি সেটার 1 ঘন্টা আগে প্রস্তুত রাখা হয়েছিল এবং এর মধ্যে পিজিআর তার সব কিছু প্রোটোকল দেওয়ার পরে এখন আইনশৃঙ্খলা বাহিনীর তত্ত্বাবধানে বেগম জিয়া এখন তিনি যাচ্ছেন ফিরোজায় তার নিজ বাসভবনে এবং ফিরোজায় তার বাসভবন থেকে তাকে নিয়ে যাওয়া হবে দক্ষিণ প্লাজায় এবং দক্ষিণ প্লাজা থেকে সেখান থেকে তাকে নিয়ে যাওয়া হবে তার প্রয়াত রাষ্ট্রপতি, তার স্বামী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তার কবরের পাশে শায়িত করতে। এবং এই মুহূর্তে আমরাও সেই গাড়ি বহরে বেগম জিয়ার সঙ্গে সঙ্গে যাচ্ছি এবং বেগম জিয়ার গাড়ি বহরটি একটু সামনে এগিয়ে গেছে এবং কিছুক্ষণ আগে তিনি বের হয়েছেন এবং চিরদিনের জন্যই এখান থেকে চলে যাচ্ছেন বেগম জিয়া, বাংলাদেশের আপসহীন নেত্রী, বাংলাদেশের একজন আইকন, বাংলাদেশের রাজনৈতিক যে অভিভাবক, তিনি তার শেষ বিদায়ের দিন গতকালকে এবং গতকাল থেকে এই হাসপাতালেই তিনি ছিলেন যেখানে তিনি দীর্ঘদিন থেকে চিকিৎসা নিচ্ছিলেন। এবং বেগম জিয়াকে এখান থেকে নিয়ে যাওয়া হচ্ছে, এখানে তার অনেক স্মৃতি, সেই স্মৃতি বিজড়িত যে জায়গাটি, সেই জায়গাটি তিনি ছেড়ে চলে যাচ্ছেন। একে একে করে যেন সব স্মৃতি যেন তিনি পেছনে ফেলে সামনের দিকে চলে যাচ্ছেন।